সুপ্রিয় শ্রোতা, পাঠ করছি নিমাই ভট্টাচার্যের জনপ্রিয় উপন্যাস মেম সাহেবের ষষ্ঠ পর্ব। দোলা বৌদি, তুমি যেদিন প্রথম খোকনদার দেখা পেয়েছিলে সেদিন খোকনদা তোমাকে কী বলে সম্বোধন করেছিল, কি ভাষায় কথা বলেছিল, কি সে বলেছিল, আমি সেসব কিছুই জানি না। সেদিন তুমি কিভাবে ওকে গ্রহণ করেছিলে তাও জানি না, তবে বেশ কল্পনা করে নিতে পারি তুমি আগে খোকনদার মাথাটা খেয়েছ। কিছু কবজ মাদুলি ধারণ করেছিলে কি না জানি না, তবে কিছু না কিছু একটা নিশ্চয়ই করেছিলে, নয়তো খোকনদার মতো ছেলে। তুমি রাগ করছো? রাগ করো না, তবে তোমাদের ব্যাপারটা ওই রহস্যভরা আদি পর্বটা জানা থাকলে আমার অনেক সুবিধে হতো। তাই তো সেদিন আর্ট ইন্ডাস্ট্রি থেকে বেরোবার পর কি বলবো, কি করব, কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না। পার্ক স্ট্রিট ছেড়ে চৌরঙ্গি ধরে অ্যাসপ্লানেডের দিকে এগুতে এগুতে শুধু বলছিলাম, আমি জানতাম আপনার সঙ্গে আমার দেখা হবেই। সত্যি সত্যি আজই দেখা হবে এ কথা জানতেন? না, তা জানতাম না, তবে জানতাম দেখা হবেই। মেম সাহেব থমকে দাঁড়িয়ে পড়ল, ঘাড় বেঁকিয়ে আমার দিকে ফিরে বেশ একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কি করে জানতেন যে আমাদের দেখা হবেই? আমি সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করি, আপনার বাবা কি লিগ্যাল প্র্যাকটিশনার? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছেন? সন্দেহের রেখা ফুটে উঠল মেম সাহেবের কপালে। ভয় পাবেন না, আমি দস্যু মোহন বা ডিটেকটিভ কিরিটি রায় নই। কিডি স্ট্রিট পার হবার পর বেশ বুঝতে পারলাম মেম সাহেবের মন থেকে সন্দেহের মেঘ কাটেনি। তাই তো বললাম, আপনি যে ল পড়েননি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে যেভাবে জেরা করতে শুরু করেছিলেন তাতেই মনে হলো আপনি বোধহয় লয়ারের মেয়ে। মেম সাহেব এবার হেসে ফেলল, বোধহয় মনটা একটু হালকা হলো। মিনিট কয়েক দুজনেই চুপচাপ। মিউজিয়াম পার হয়ে এলাম, ওয়াইএমসিএ পিছনে ফেললাম, লিন্ডসে স্ট্রিটের মোড়ে এসে পড়লাম। আরও এগিয়ে গেলাম, ফিরপো পার হয়ে আর সোজা না গিয়ে রক্সির দিকে ঘুরলাম। মৌনতা ভাঙলাম আমি, চা খাবেন? চা বিশেষ খাই না, তবে চলুন খাওয়া যাক। পাশের রেস্তোরাঁয় একটা কেবিনে বসলাম। বেয়ারা এলো, হাতে তোয়ালে দিয়ে পরিষ্কার টেবিলটা আরেকবার মুছে দিল। নোংরা মেনু কার্ডটা আমার সামনে দিয়ে এক নজর দেখে নিল মেম সাহেবকে। দুটো ফিশ ফ্রাই, দুটো চা। বেয়ারা বিদায় নিল। কিছু বলবো বলবো ভাবতেই মিনিট কেটে গেল। ইতিমধ্যে বেয়ারা দুটো ফর্ক আর দুটো ছুরি এনে আমাদের দুজনের সামনে সাজিয়ে দিয়ে গেলেন। আবার ভাবছি কিছু বলবো, কিন্তু বলা হলো না। বেয়ারাটা আবার এলো, এক শিশি সস আর 2 গ্লাস জল দিয়ে গেল। বুঝলাম বেয়ারাটা বুঝেছে নতুন জুড়ি এবং সেজন্য ইনস্টলমেন্টে কাজ করছে। ফিশ ফ্রাইয়ের প্লেট দুটো নিয়ে বেয়ারাটা আসার আগে জিজ্ঞেস করলাম, কিছু ভাবছেন? আঁচলটা টেনে নিয়ে মেম সাহেব বলল, না তেমন কিছু না। তেমন কিছু না হলেও কিছু তো ভাবছেন। ফিশ ফ্রাই এসে গেল, আমি একটা টুকরো মুখে পুরলাম, কিন্তু ফর্কটা হাতে নিয়ে মেম সাহেব কি যেন ভাবছিল। জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? একটা কথা বলবেন? নিশ্চয়ই। আমাদের দেখা হবে এ কথা আপনি জানলেন কি করে? কি করে জানলাম তা জানি না, তবে মনের মধ্যে স্থির বিশ্বাস ছিল যে আপনার সঙ্গে দেখা হবেই। শুধু মনের বিশ্বাস? হ্যাঁ, সেদিনে একই প্রথম সাক্ষাৎ, তারপরে ছোকরা বেয়ারাটার
অতিরিক্ত কর্তব্য পরায়ণতার জন্য আর বিশেষ কথা হলো না। তবে ওই কেবিন থেকে বেরোবার আগে আমার নোট বইয়ের একটা পাতা ছিঁড়ে অফিসের টেলিফোন নাম্বারটা লিখে দিলাম। বলেছিলাম, সম্ভব হলে টেলিফোন করবেন। কিছুটা লজ্জায় আর কিছুটা ইচ্ছা করেই আমি ওর নাম ধাম ঠিকানা কিছুই জানতে চাইলাম না। মনে মনে অনেক কিছু ইচ্ছা করছিল বলি, तुम मुखातब भी हो, करीब भी हो, तुमको देखूं कि तुमसे बात करूं। তুমি আমার কাছে বসে আছো, কথা বলছি, তুমি বলো তোমাকে দেখব না তোমার সঙ্গে কথা বলবো। আবার ভাবছিলাম, না না, তার চাইতে বরং প্রশ্ন করি, आंखों में ही रहे हो, दिल से नहीं गए हो, हैरान हो सफ़ी आई तुम्हें कहाँ से। সব সময় তুমি আমার চোখে, তুমি আমার হৃদয়ে রয়েছ। ভাবতে পারি না কিভাবে তুমি আমার হৃদয় মাঝে এমন তবে নিজের আসন বিছিয়ে নিলে। সত্যি বলছি দোলা বৌদি, ওকে কাছে পেয়ে পাশে থেকে বেশ অনুভব করছিলাম, এ তো সেই যার দেখা পাবার জন্য আমি এত দীর্ঘ পথ অতিক্রম করেছি, এত দীর্ঘদিন সংগ্রাম করেছি। মনে মনে বেশ অনুভব করছিলাম এবার আমার ওই দিন আগত, এবার আমার দিন আগত হই। আরও অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু সেসব কথা আজ আর লিখে এই চিঠি অযথা দীর্ঘ করব না। তবে শুধু জেনে রাখো, মেম সাহেব এক এবং অদ্বিতীয়া। এই পৃথিবীতে আরও অসংখ্য কোটি কোটি মেয়ে আছেন, তাঁদের প্রেম ভালোবাসার কোটি কোটি পুরুষের জীবন ধন্য হয়েছে, তাঁদেরই স্পর্শে অনেকেরই ঘুম ভেঙেছে। আমি তাদের সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমি জানি আমার কালো মেম সাহেবের চাইতে অনেক মেয়েই সুন্দরী, অনেকেই ওর চাইতে অনেক বেশি শিক্ষিতা। তবে এ কথাও জানি আমার জন্য এই পৃথিবীতে একটিমাত্র মেয়ে এসেছে এবং সে আমার ওই মেম সাহেব। মেম সাহেব ছাড়া আর কেউ পারত না আমাকে এমন করে গড়ে তুলতে। মন দিয়ে তো সব শিল্পী পুতুল গড়ে, কিন্তু সব শিল্পীর শিল্প নৈপুণ্য কি সমান? মেম সাহেব আমার সেই অনন্য জীবন শিল্পী, যে কাদামাটি দিয়ে আমার থেকে আজ একটা প্রাণবন্ত পুতুল গড়ে তুলেছে। তুমি শুনলে অবাক হবে, আমি সেদিন ওর বাসে পর্যন্ত ওঠার অপেক্ষা করলাম না। আমি আগেই একটা বাসে চড়ে অফিসে চলে এলাম। মনে মনে ভাবলাম, আমি তোর জন্য অনেক ভেবেছি, ভাবছি, এবার নয় রেকর্ডের উল্টো দিকটা দেখা যাক না ও আমার জন্য ভাবে কি না। রাত্রে অফিসে ফিরেই দেখি বেশ চাঞ্চল্য। সন্ধ্যার পরই টেলিপ্রিন্টারে নিউজ এজেন্সির খবর এসেছে, পূর্ব পাকিস্তানের বাগেরহাটে খুব গণ্ডগোল হয়েছে। কী ধরনের গণ্ডগোল হলো এবং কলকাতায় কী প্রতিক্রিয়া দেখা দেয় সে চিন্তায় সবাই উৎকণ্ঠিত। পরের দিন আমার ডিউটি পড়ল শিয়ালদহ স্টেশনে। পূর্ব পাকিস্তানের ট্রেনের যাত্রীদের সঙ্গে দেখা করে সেখানকার পরিস্থিতি জানতে হবে, রিপোর্ট করতে হবে। পরের দিন খুলনার ট্রেনটি এসেছিল, তবে অনেক দেরি করে। প্ল্যাটফর্ম থেকে আজে বাজে লোক আগে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিছু সরকারি কর্মচারী উপস্থিত ছিলেন। বাগেরহাটের পরিস্থিতি জানবার পর ওরা সবাই আগত যাত্রীদের হুঁশিয়ারি করে দিলেন, অযথা বা মিথ্যা গুজব ছড়াবেন না। যাত্রীদের কথাবার্তা শুনে বেশ বুঝতে পারলাম অবস্থা বেশ গুরুতর। কোথা থেকে কিভাবে গণ্ডগোল হলো সে কথা কেউ বলতে পারলেন না। তবে যাত্রাপুরের এক ভদ্রলোক জানালেন, বাগেরহাটের এক জনসভায় পশ্চিম পাকিস্তানের এক নেতা বক্তৃতা দেওয়ার পরই ওখানে প্রথমে কিছু লুটপাট শুরু হয়। 2-3 দিন পরে ছুরির খেলা শুরু হলো। গুন্ডাদের হাতিয়ে প্রথম দিনেই প্রাণ দিলেন লুৎফর রহমান। শিয়ালদহ স্টেশনের বুকিং অফিসের সামনে দুটো ট্রাঙ্কের পরে বসে আমরা দুজন কথা শুনছিলাম। ভদ্রলোক আগে একটা ছোট্ট স্কুলে মাস্টারি করতেন,
অনেকদিন মাস্টারি করেছেন ওই একই স্কুলে। বাগেরহাটের সবাই ওকে চিনতেন, ভালোবাসতেন। অধিকাংশ ছাত্রই মুসলমান ছিল, কিন্তু তা হোক, ওরাও তাকে বেশ শ্রদ্ধা করত। লুৎফর সাহেব যখন ওই স্কুলের সেক্রেটারি ছিলেন, তখন স্কুল বাড়ি দোতলা হলো। ছেলেদের ভলিবল খেলার ব্যবস্থা হলো। 10-15 টাকা করে মাস্টার মশাইদের মাইনেও বাড়ল। কি জানি কী কারণে পরের বছর সরকার স্কুল কমিটি বাতিল করে দিলেন। কমাস পরে স্কুলের তহবিল তছরুপের অভিযোগে লুৎফর সাহেবকে গ্রেফতার করা হলো, কিন্তু কোর্টে সেসব কিছুই প্রমাণিত হলো না। ইতিমধ্যে স্কুলের নতুন কর্তৃপক্ষ ভদ্রলোকের চাকরি খতম করে দিলেন অযোগ্যতার অভিযোগে। অনন্যোপায় হয়ে একটা দোকান খুললেন। প্রথম প্রথম বিশ্রী লাগত দোকানদারি করতে, কিন্তু কি করবেন, পরে অবশ্য ভালো লেগেছিল ব্যবসায়। ব্যবসাটাও বেশ জমে উঠেছিল। পোড়া কপালে তাও টিকল না। এবারের গণ্ডগোলে দোকানটা পুড়ে ছাই হয়ে গেল। এসব কাহিনী আমার না জানা থাকলেও চলতো, কিন্তু কি করব, আর এমন কোনো যাত্রী পেলাম না যার কথায় ভরসা করে রিপোর্ট করা যায়। তাই চুপচাপ বসে শুনছিলাম। তবে এতক্ষণ ধৈর্যসহ এত কথা শোনার পুরস্কার পেলাম। লুৎফর সাহেব ছাত্রজীবনের ছাত্র কংগ্রেসে ছিলেন। পরে ওকালতি করার সময় রাজনীতি প্রায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পূর্ব পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়া জটিল হবার সঙ্গে সঙ্গে লুৎফর সাহেব আবার রাজনীতি শুরু করলেন। সারা খুলনা জেলা লুৎফর সাহেবের কথায় উঠত বসত। সারা জেলার মধ্যে কোনো অন্যায় অবিচারের কথা শুনলেই গর্জে উঠেছেন। খুলনা ডকের কয়েক হাজার বাঙালি মুসলমান শ্রমিক অনেক দিনের অনেক অত্যাচার আর অপমানের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল লুৎফর সাহেবেরই নেতৃত্বে। পূর্ব পাকিস্তানের মসনদে থেকে ফজলুল হক সাহেবকে অপসারিত করে ইস্কান্দার মির্জা পূর্ব বাংলাকে শায়েস্তা করবার জন্য ঢাকায় আসার কিছুকালের মধ্যেই লুৎফর সাহেবকে ডেকে পাঠালেন। লুৎফর সাহেব লাট সাহেবের নিমন্ত্রণ খেতে ঢাকা গিয়েছিলেন। তবে একবেলা বুড়িগঙ্গার ইলিশ খাইয়েই সে নেমন্তন্ন খাওয়া শেষ হয়নি। 2 বছর ঢাকা সেন্ট্রাল জেলে বিশ্রাম নেবার পর লুৎফর সাহেব খুলনা আসার অনুমতি পান। খুলনা ফেরার পর লুৎফর সাহেব আরও বেশি রুখে দাঁড়ালেন। আমার অফিসে ফের রিপোর্ট লিখতে হবে। এত দীর্ঘ কাহিনী শোনার অবসর ছিল না। তাই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা লুৎফর সাহেব আজকাল কি করেন? লুৎফর সাহেব আর নেই। এই দাঙ্গায় বাগেরহাটের প্রথম বলি হলেন লুৎফর। সে কি বলছেন? আমাদেরও তো একই প্রশ্ন। তবু কি মনে হয়? বাগেরহাটের লাহোর কটন মিলে অনেকদিন ধরেই শ্রমিক ধর্মঘট চলছে। লুৎফর সাহেব ওদের লিডার। কিছুদিন ধরেই আমরা শুনছিলাম লুৎফর সাহেবকে শায়েস্তা করার জন্য শহরে নাকি বাইরের অনেক গুন্ডা এসেছে। আমরা কেউ বিশ্বাস করিনি, কারণ বাগেরহাট শহরে লুৎফর সাহেবের গায়ে হাত দেবার সাহস স্বয়ং ইস্কান্দার মির্জারও হয়নি। কিন্তু এরই মধ্যে সর্বনাশা দাঙ্গা শুরু হলো বুধবার সন্ধ্যার দিকে। পরের দিন বাড়ির থেকে বাইরে যায়নি। শুক্রবার সকালে দোকানটা দেখতে গিয়ে শুনি লুৎফর সাহেব শেষ। আমি বুঝতে পারলাম লুৎফর সাহেবকে সরাবার জন্যই লাহোর কটন মিলের মালিকদের চক্রান্তে বাগেরহাটে গণ্ডগোল বাঁধানো হয়েছে। কেননা শহরের অবস্থা স্বাভাবিক থাকলে লুৎফর সাহেবকে শেষ করা যেত না। অফিসে ফিরতে ফিরতে বেশ রাত হলো। বেশ ক্লান্ত বোধ করছিলাম। তবুও চটপট করে বাগেরহাটের দাঙ্গার নেপথ্য কাহিনী লিখে ফেললাম। তাই সারা দিন মেম সাহেবের কথা ভাববার ঠিক সময় পেলাম না। পরের দিন আমার উইকলি অফ ছিল, অফিসে গেলাম না। তার পরের দিন আমার টেলিফোন ডিউটি, তাই একটু দেরি করেই অফিসে গেলাম। এখনকার মতো তখন ডায়াল ঘোরালেই নম্বর পাওয়া যেত না, অপারেটরের উপর নির্ভর করতে হতো। খবরের কাগজে রিপোর্টারের নাইট টেলিফোন ডিউটি একটা বিচিত্র ব্যাপার। পুলিশ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডক, রেল পুলিশ, রেল স্টেশন, দমদম এয়ারপোর্ট ইত্যাদি জায়গা থেকে দৈনিক টুকটাক লোকাল নিউজ পাবার জন্যে প্রায় 100খানিক টেলিফোন করতে হতো।
আমাদের কাগজের পাড়াতে এবং একই টেলিফোন এক্সচেঞ্জে আরও 4-5টি কাগজের অফিস ছিল। এক্সচেঞ্জের অপারেটররা প্রতি রাত্রি লাইন দিতে দিতে প্রায় রিপোর্টার হয়ে উঠেছিলেন। নাম্বার বলবার প্রয়োজনও হতো না, শুধু বললেই হতো, রিভার পুলিশ দেবেন নাকি? উত্তর আসত, রিভার পুলিশ এনগেজ, টাইম অফ ইন্ডিয়া কথা বলছে। এখনকার মতো তখন এয়ারপোর্ট রিপোর্টার বলে কিছু ছিল না, তাই সাধারণত ছোটোখাটো খবরের জন্য এয়ারপোর্ট পুলিশ সিকিউরিটিতে রোজ রাত্রিতে টেলিফোন করতে হতো। তাই তো রিভার পুলিশ না পেয়ে বলতাম এয়ারপোর্ট দিন। অপারেটর সঙ্গে সঙ্গে জানিয়ে দিতেন, সিকিমের মহারাজ অ্যারাইভাল ছাড়া আর কিছু নেই। সঙ্গে সঙ্গে আবার হয়তো বলতেন, এবার নীলরতনের সঙ্গে কথা বলুন, কি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের খবর আছে। সব অপারেটরই যে এই রকম সাহায্য করতেন তা নয়, তবে অধিকাংশ মেয়েই খুব সহযোগিতা করতেন। রাত্রি টেলিফোন ডিউটি করতে করতে বহু অপারেটরের সঙ্গে অনেক রিপোর্টারেরই বেশ মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। নানা অবস্থায় রিপোর্টাররাও যেমন অপারেটরদের সাহায্য করতেন, তেমনি অপারেটররাও রিপোর্টারদের যথেষ্ট উপকার করতেন। কোনো কোনো দিন খবরের চাপ বিশেষ না থাকলে অনেক সময় আমরা নিজেদের সুখ দুঃখের কথা বলতাম। এরকম কথা বলতে বলতেই আমরা টেলিফোন এক্সচেঞ্জের অনেক কাহিনী শুনেছিলাম, জানতে পেরেছিলাম অনেক অফিসারের আনটোল্ড স্টোরি। কিছু কিছু কাগজে ছাপিয়ে ফাঁস করে দেওয়া হয়েছিল। অপারেটরদের উপর অনেক অফিসারের খামখেয়ালিপনা বন্ধ হয়েছিল। অপারেটররাও আমাদের কম উপকার করতেন না। কৈলাসনাথ কাটজু তখন পশ্চিমবাংলার গভর্নর আর ডাক্তার রায় মুখ্যমন্ত্রী। কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপারে দুজনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছিল। নানা মহলে নানা গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করেও মতবিরোধের সঠিক কারণগুলো কেউই জানতে পারছিলেন না। শেষে একদিন অকস্মাৎ এক টেলিফোন অপারেটর জানালেন, জানেন, আজ একটু আগে টেলিফোনে গভর্নরের সঙ্গে চিফ মিনিস্টারের খুব একচোট। দুদিন বাদে এই ঝগড়ার কাহিনী আমাদের কাগজের ব্যানার স্টোরি হলো। মোটা মোটা অক্ষরে 4 কলামের সামারিতে লেখা হলো, রাজভবনের সহিত সংশ্লিষ্ট অত্যন্ত নির্ভরযোগ্য মহলের নিকট হইতে জানা গিয়াছে যে রাজ্য পরিচালনার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে রাজ্যপালের সহিত মুখ্যমন্ত্রীর মতবিরোধ দেখা দিয়েছে। শুধু বাংলাদেশের জনসাধারণ বা রাইটার্স বিল্ডিংয়ের কিছু অফিসার নয়, স্বয়ং ডাক্তার রায় ও কাটজু সাহেব পর্যন্ত চমকে গিয়েছিলেন এই খবরে। অনেক তদন্ত করেও ওরা জানতে পারেননি কি করে এই চরম গোপনীয় খবর ফাঁস হলো। আমরা অফিসে বসে শুধু হেসেছিলাম আর ভাবছিলাম, ইচ্ছা করলে আরও কত কি আমরা ছাপতে পারতাম, কিন্তু ছাপিনি। এরকম আরও অনেক চমকপ্রদ খবর পেতাম। আমাদের অপারেটর বান্ধবীদের মারফতও মাঝে মাঝেই বাজার গরম করে তোলা হতো। মন্ত্রী আর অফিসারদের দল কানামাছি ভোঁ ভোঁ করে মিছেই হাতড়ে বেড়াতেন, আর আমরা মুচকি হাসতে হাসতে ওই মন্ত্রী ও অফিসারদের ঘরে বসে ওদের পয়সায় কফি খেয়ে ফেলতাম। সেদিন রাত্রে অফিসে এসে যথারীতি টেলিফোনটা তুলে জিজ্ঞাসা করলাম, কে কথা বলছেন? কণ্ঠস্বর অপরিচিত নয়, তাই উত্তর আসে, আমি গার্গী। এক মুহূর্ত পরেই আবার প্রশ্ন করেন মিস গার্গী চক্রবর্তী, অনেকদিন পর আজ আপনার টেলিফোন ডিউটি পড়ল, তাই না? উত্তর দিই, না, অনেকদিন কোথায়? গার্গী মাঝপথে থামিয়ে দিয়ে জানতে চায়, কাল আর পরশু আপনি অফিসে আসেননি কেন বলুন তো? আগে বলুন, কোথায় ছিলেন দুদিন? কোথায় আবার থাকবো, কলকাতাতেই ছিলাম, তবে কালকে আমার অফ ছিল আর পরশু অনেক রাত্রে অফিসে এসেছিলাম। তাই বুঝি? আগে হ্যাঁ। গার্গী চক্রবর্তী টেলিফোন ছাড়ে না। ইনিয়ে বিনিয়ে 2-4টে আলতু ফালতু কথার পর জিজ্ঞাসা করল, তারপর আপনি কেমন আছেন? হঠাৎ আজ 50 টাকা মাইনের রিপোর্টারের এত খবর নিচ্ছেন, কি ব্যাপার? জাস্ট এ মিনিট বলে গার্গী অন্য কাউকে লাইন দিতে গেল। আমি টেলিফোন ধরে রইলাম। একটু পরেই ফিরে এলো আমার লাইনে, বলল, কাল পরশু আপনার অনেক টেলিফোন এসেছিল। আমি গার্গীকে দেখতে পাই না, কিন্তু বেশ অনুভব করতে পারছিলাম ওর হাসি খুশি ভরা মুখখানা।
আমি এবার একটু ঠাট্টা করে বললাম, আমি তো মিস গার্গী চক্রবর্তী নই যে, এমন অনেক টেলিফোন আসবে। তাই বুঝি? আজ্ঞে হ্যাঁ। গলার স্বরে একটু অভিনবত্ব এনে গার্গী বলে, অনেকে না হোক একজনও তো অনেকবার টেলিফোন করতে পারে। জাস্ট এ মিনিট। গার্গী আবার লাইন দিতে চলে যায়। আমি ভাবি, কি আমাকে অনেকবার টেলিফোন করতে পারে? মেম সাহেব হয়তো একবার টেলিফোন করতে পারে, কিন্তু অনেকবার কে করলো? গার্গী এবার ফিরে এসে বলল, সত্যি বলছি, একজন আপনাকে অনেকবার, কিন্তু তাতে আপনার এত ইন্টারেস্ট কিছুই না। তবে এতদিন আপনার এই ধরনের টেলিফোন আসতো না, তাই আর কি। এবার আমার মনে সন্দেহ দেখা দিল, তবে কি মেম সাহেবই? গার্গী বলল, ধরুন আমি তার সঙ্গে কানেকশন করে দিচ্ছি। আপনি বুঝি নাম্বারটাও জেনে নিয়েছেন? ওদিকে গার্গীর গলার স্বর শুনতে পেলাম না। একটু পরেই বলল, নিন, স্পিক হিয়ার। আমি বেশ সংযত হয়ে শুধু সম্বোধন করলাম, নমস্কার। নমস্কার। কি খবর বলুন? কি আর খবর, আপনারই তো দুদিন পাত্তা নেই। মেম সাহেব দুদিন ধরে আমাকে খোঁজ করেছে জেনে বেশ সুখী হলাম। তবুও ন্যাকামি করে প্রশ্ন করলাম, আপনি কি টেলিফোন করেছিলেন? কি আশ্চর্য, আপনাকে কেউ বলেনি? আমাদের অফিস আর হরিঘোষের গোয়ালের মধ্যে যে কোনো পার্থক্য নেই, সে কথা মেম সাহেবকে কি করে বোঝাই। তাই বললাম, খবরের কাগজের অফিসে এত টেলিফোন আসে যে কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয়। তাছাড়া রোজই তো ডিউটি বদলে যাচ্ছে। মেম সাহেব সঙ্গে সঙ্গে বললেন, কেন, ওই অপারেটর ভদ্রমহিলা আপনাকে বলেননি? গার্গী হঠাৎ আমাদের দুজনের লাইনে এসে বলে গেল, বলেছি। মেম সাহেব চমকে গেল। আমি কিন্তু জানতাম গার্গী আমাদের লাইন ছেড়ে পালাবার পাত্রী নয়। মেম সাহেব ঘাবড়ে প্রশ্ন করল, উনি কে? মিস গার্গী চক্রবর্তী। হাজার হোক, মেয়ে তো। গার্গীর নাম শুনেই মেম সাহেবের মনটা সন্দিগ্ধ হয়ে ওঠে, হয়তো বা ঈর্ষাও। তাই হেঁয়ালি করে জানতে চায়, আপনার সঙ্গে বুঝি মিস চক্রবর্তীর বিশেষ পরিচয় আছে? আমি আপন মনেই একটু হেসে নিই আর বলি, অধিকাংশ অপারেটরের সঙ্গেই আমাদের প্রায় সব রিপোর্টারদেরই যথেষ্ট পরিচয় আছে। আমি আবার টিপ্পনি কেটে জিজ্ঞেস করি, কোনো ছোট প্রেমের গল্পের প্লট এলো নাকি আপনার মাথায়? বোধ করি মেম সাহেব বুঝেছিল গার্গীর বিষয়ে আর প্রশ্ন করার প্রয়োজন নেই। বললে, কালকে আপনার সঙ্গে দেখা করে প্লটটা ঠিক করব। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করি, কাল দেখা হবে? বিকেলের দিকে হতে পারে। বিকেল 5টায় লিন্ডসে স্ট্রিটের মোড়ে আমি আপনার জন্য অপেক্ষা করব, আসবেন? হ্যাঁ, আসব। দোলা বৌদি, তুমি তো জানো কলকাতার শহরে মধ্যবিত্ত ছেলে মেয়েদের একটু প্রেম করা কি দুরূহ ব্যাপার। প্রেম করা তো দূরের কথা, একটা গোপন কথা কইবার পর্যন্ত জায়গা নেই কলকাতায়। আমাদের শৈশবে লেকে গিয়ে প্রেম করার প্রথা চালু ছিল, কিন্তু পরে লেকের জলে এতগুলো ব্যর্থ প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করলো যে লেকে গিয়ে প্রেম করা তো দূরের কথা, একটু বেড়ানো অসম্ভব হলো। এমন একটা আশ্চর্য শহর তুমি দুনিয়াতে কোথাও পাবে না। শুধু কলকাতা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত শহরে নগরে কত সুন্দর সুন্দর বেড়াবার জায়গা আছে। নিত্য নতুন আরও নতুন সুন্দর সুন্দর বেড়াবার জায়গা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কলকাতা সে জব চার্নক আর ক্লাইভ সাহেবের ওভারসিয়ার বাবুরা যা করে গেছেন, আমাদের আমলে তাও টিকল না। কলকাতার মানুষগুলোকে যেন একটা অন্ধ কূপের মধ্যে ভরে দিয়ে চাবুক লাগানো হচ্ছে, অথচ তাদের চোখের জল ফেলার একটু সুযোগ বা অবকাশ নেই। সমস্ত যুগে সমস্ত দেশেই মানুষ যৌবনে প্রেম করেছে, করবে। যৌবনের সেই রঙিন দিনগুলোতে তারা সবাই সবার থেকে একটু দূরে থাকবে, একটু আড়াল দিয়ে চলবে। কিন্তু কলকাতায় তা কি সম্ভব? নতুন বিয়ে করার পর স্বামী স্ত্রীতে একটু নিভৃতে মনের কথা কইবার জায়গা কোথায় বলো? মাতৃহারা শিশু
বা সন্তানহারা পিতামাতা গলা ফাটিয়ে প্রাণ ছিঁড়ে কাঁদতে পারে না কলকাতায়। এর চাইতে আর বড় কি স্ট্র্যাটেজি থাকতে পারে মানুষের জীবনে? কিতাবে পড়েছি ও নেতাদের বক্তৃতায় শুনেছি, বাঙালি নাকি সৌন্দর্যের পূজারী, কালচারের ম্যানেজিং এজেন্টস। রুচিবোধ নাকি শুধু বাঙালিরই আছে। কিন্তু হলপ করে বলতে পারি, কোনো নিরপেক্ষ বিচারক কলকাতা শহর দেখে বাঙালিকে এ অপবাদ নিশ্চয়ই দেবেন না। রবীন্দ্রনাথ যে কিভাবে চিৎপুর জোড়াসাঁকোয় বসে কবিতা লিখতেন তা ভেবে কুল কিনারা পাই না। শেক্সপিয়র বা বাইরন বা আধুনিককালের টি.এস. ইলিয়টকে চিৎপুরে ছেড়ে দিলে কাব্য তো দূরের কথা, একটা পোস্ট কার্ডও লিখতে পারতেন না। আশ্চর্য, আশ্চর্য। তবুও বাঙালির ছেলেমেয়েরা আজও প্রেম করে, কাব্যচর্চা করে, শিল্প সাধনা করে। যেখানে একটা কৃষ্ণচূড়ার গাছ নেই, সেখানে একটা কোকিলের ডাক শোনা যায় না। দিগন্তের দিকে তাকালে যেখানে শুধু পাটকলের চিমনি আর ধোঁয়া চোখে পড়ে, সেই বিশ্বকর্মার তীর্থক্ষেত্রে আমি আর মেম সাহেবও নতুন জীবন শুরু করলাম। প্রিয় শ্রোতা, মেম সাহেব উপন্যাসের পরবর্তী পর্ব শুনবার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।